এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো। আশা করি ক্লাসটি তোমাদের পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস মেন্স, ডব্লিউবিপি, এসআই, ডব্লিউবিসিএস অর্থাৎ যেখানে ডেসক্রিপটিভ ইংলিশ আছে সেই ক্ষেত্রে তোমাদের খুবই উপকার হবে। তো চলো আমরা প্রথমে যে লাইনটি দেখব, যে লেখাপড়া না শিখিলে কেহ কখনো বড় হইতে পারে না, অর্থাৎ কেউ কখনো বড় হতে পারে না। তো কেউ বলতে এখানে যেহেতু কাউকে বলা হচ্ছে না, অর্থাৎ আমরা এখানে অনির্দেশক যে প্রোনাউন আছে বিশেষ আছে সর্বনাম আছে সেটা আমরা ব্যবহার করব। তাহলে কি লিখব, যে ওয়ান অর্থাৎ কাউকে নির্দিষ্ট করে বলা হচ্ছে না, এর জন্য আমরা ওয়ান ব্যবহার করেছি। বা এখানে আমরা কিন্তু নো ওয়ান অর্থাৎ নানও ব্যবহার করতে পারি। তো অন ক্যান মানে এখানে কি পারা অর্থে ব্যবহার করা হচ্ছে। তো যেহেতু এখানে একটা ন্যাচারাল ট্রুথ বা ন্যাচারাল টক্সের কথা বলা হচ্ছে, এই কারণে কিন্তু এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা হচ্ছে এবং সিম্পল প্রেজেন্ট টেন্সের মোডাল অক্সিলারি ব্যবহার করা হচ্ছে। তাহলে অন ক্যান নেভার বিকাম, তো আমরা জানি মোডাল অক্সিলারি ব্যবহার করার পরে কিন্তু ভিওন ব্যবহার করা হয়। অন ক্যান নেভার বিকাম গ্রেট হচ্ছে মহান, কি হতে পারে না, মহান হতে পারে না। তো এটা হচ্ছে অবজেক্ট। উইদাউট অ্যাকোয়ারিং এডুকেশন অর্থাৎ কি উপার্জন ছাড়া, সেটা হচ্ছে এডুকেশন বা শিক্ষা লাভ করা ছাড়া। তাহলে কি লেখাপড়া না শিখলে সেটাকে আমরা কিন্তু বলছি উইদাউট অ্যাকোয়ারিং এডুকেশন, অর্থাৎ শিক্ষা লাভ করা ছাড়া বা শিক্ষা অর্জন করা ছাড়া কিন্তু কেউই কখনো মহান হতে পারে না। তো এটা আমরা যদি অন্যরকমভাবে লিখি তখন লিখব যে নান ক্যান বিকাম, তখন কিন্তু নেভার আমাদের লাগবে না, তখন লিখব নান ক্যান বিকাম বা নান ক্যান গ্রো ইনটু গ্রেট বা নান ক্যান কি বলতে পারি টার্ন ইনটু গ্রেট অর্থাৎ মহান বা বড় হতে পারে না বা সাকসেসফুল হতে পারে না, সাকসেসফুলও বলা যেতে পারে, সাকসেসফুল অর্থাৎ সফল হতে পারে না বা অ্যাকমপ্লিশড হতে পারে না, সুশিক্ষিত হতে পারে না। অ্যাকোয়ারিং বা আমরা বলতে পারি অবটেইনিং এডুকেশন বা আমরা বলতে পারি গেইনিং এডুকেশন বা আমরা বলতে পারি অ্যাকোয়ারিং এডুকেশন বা আমরা বলতে পারি রিসিভিং এডুকেশন। তাহলে উইদাউট অ্যাকোয়ারিং এডুকেশন, উইদাউট অবটেইনিং এডুকেশন, উইদাউট গেইনিং এডুকেশন বা উইদাউট রিসিভিং এডুকেশন, অর্থাৎ এতগুলো সিনোনিমস ব্যবহার করে আমরা এই সেন্টেন্সটাকে তৈরি করতে পারবো। তো অবশ্যই তোমরা এগুলো কিন্তু বেশি বেশি করে লিখে রাখবে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবে, যে কারণে তোমরা কিন্তু ট্রান্সলেশনে আরও বেশি স্পিড বাড়বে তোমাদের। তো চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, জগতে যে সমস্ত ব্যক্তি অর্থাৎ এই পৃথিবীতে যে সমস্ত ব্যক্তি জ্ঞানী ও গুণী বলিয়া খ্যাতি লাভ করিয়াছেন। তো বাকিটা আছে ওটা পরের লাইনেই পাবে তোমরা। তাহলে অল দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ এই পৃথিবীতে সমস্ত মানুষ, এখানে সাবজেক্ট ব্যবহার করা হচ্ছে অল দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড, এইটা হচ্ছে সাবজেক্ট। হু এখানে আবার লিঙ্কার হচ্ছে এই সমস্ত পিপলকে কিন্তু বোঝাচ্ছে। তো রিলেটিভ প্রোনাউন আর কি, এই রিলেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে এখানে ব্যবহার করা হচ্ছে। তো লিঙ্কারটা দেখো, যে অল দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড হু আর নোন, যারা পরিচিত, হু আর নোন যারা পরিচিত, কী হিসাবে পরিচিত, হু আর নোন অ্যাজ ওয়াইজ অর্থাৎ জ্ঞানী হিসাবে পরিচিত, বা হু আর নোন অ্যাজ ইন্টেলিজেন্ট বলতে পারি, অ্যান্ড ট্যালেন্টেড যারা জ্ঞানী এবং যারা খ্যাতি বলিয়া পরিচিত, বা হু আর ফেমাসও বলতে পারি, নোন বা ফেমাস বা ওয়েল নোন বলতে পারি। আর ওয়াইজ বলতে এখানে কিন্তু ইন্টেলিজেন্ট বোঝাচ্ছে, কি ইন্টেলিজেন্ট বা আমরা বলতে পারি প্রুডেন্ট, পণ্ডিত, বিজ্ঞ, বা আমরা বলতে পারি লার্নড বলতে পারি। তো কি আর ট্যালেন্টেড যারা, এবং ট্যালেন্টেড বলতে এখানে গিফটেডের কথা বলা হচ্ছে, গিফটেড অর্থাৎ নির্দিষ্ট কিছু লোক থাকে যারা কিন্তু ভগবান দ্বারা প্রদত্ত হতে হয়, অর্থাৎ যাদের মধ্যে বিশেষ গুণ সম্পন্ন থাকে, বা আমরা এখানে স্কিল্ডও বলতে পারি, দক্ষ, বা আমরা বলতে পারি ক্যাপাবেল অর্থাৎ সক্ষম, সব দিক থেকে সামর্থ্যযুক্ত। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করব। আর এখানে যেহেতু এখানে কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখছি, এই কারণে কিন্তু হু আর ব্যবহার করা হচ্ছে। তো এখানে আরটাকেই আমরা মেন ভার্ব হিসেবে ব্যবহার করছি অ্যাজ অ্যান অক্সিলারি ভার্ব। তো চলো পরের বাক্যটি হচ্ছে, তাহারা সকলেই লেখাপড়া করিয়াছেন অর্থাৎ করেছেন, কেউই মূর্খ ছিলেন না। তো এখানে আবার কিন্তু পাস্ট টেন্স দেখতে পাচ্ছি। তো দে হ্যাভ অল, তো করেছেন অলরেডি করিয়াছেন, তো এই কারণে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট
প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করছি। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন তো আমরা প্রত্যেকেই জানি, তবুও আমি একবার মনে করিয়ে দিচ্ছি। সাবজেক্ট প্লাস আমরা হ্যাজ অথবা হ্যাভ লিখি, দেন V3, দেন অবজেক্ট, দেন আদার্স লিখি। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাজ ব্যবহার করি। আর যদি আদার্স অর্থাৎ প্লুরাল থাকে তখন কিন্তু আমরা হ্যাভ ব্যবহার করি। তো এই ক্ষেত্রে আমরা দেখব যে দে হ্যাভ অল, তারা প্রত্যেকেই পারসিউড, তারা প্রত্যেকে অনুসরণ করেছিল এডুকেশন, শিক্ষাকে এরা প্রত্যেকেই অনুসরণ করেছে, এরা শিক্ষাকে প্রত্যেকেই ফলো করেছিল। আর নান অফ দেম ওয়ার ইগনোরেন্ট, এবং কেউ মূর্খ ছিল না। তাহলে কেউ বলতে এখানে কিন্তু নান, নো ওয়ান কে আমরা কিন্তু নান লিখি, নো ওয়ান ইকুয়াল টু কি নান, এনো এনি নান। তাহলে নান অফ দেম তাদের মধ্যে কেউই, ওয়্যার ইগনোরেন্ট তাদের মধ্যে কেউই কিন্তু ইগনোরেন্ট ছিল না, অর্থাৎ এই প্রত্যেককেই কিন্তু এখানে বোঝানো হচ্ছে। নান অফ দেম ওয়্যার ইগনোরেন্ট, অর্থাৎ এখানে সেপারেটলি বোঝানো হচ্ছে। যদি এখানে একজনকে বোঝাতো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে ওয়াজ ব্যবহার করতাম, কিন্তু যেহেতু এখানে নান অফ দেম অর্থাৎ প্রত্যেককে এখানে বোঝাচ্ছে সমগ্র হিসাবে। তো যেমন আমরা অনেক সময় বলি না পিপল, তো এই ক্ষেত্রে কিন্তু নানটাকে আমরা অ্যাজ এ হোল ইন্ডিকেট করছি, কি অ্যাজ এ হোল, অ্যান্ড দ্যাটস ওয়াই উই হ্যাভ ইউজড হেয়ার ওয়্যার। তো এখানে কিন্তু সেই কারণে আমরা ওয়্যারটাকে ব্যবহার করছি যে নান অফ দেম ওয়্যার ইগনোরেন্ট, অর্থাৎ তাদের মধ্যে কেউই মূর্খ ছিলেন না। তো এটাকে আমরা যদি আবার লিখি যে দে হ্যাভ অল ফলোড বলতে পারি পারসিউডের পরিবর্তে, যদি ফলোড অনেকেরই মনে থাকবে, বা আমরা এনশিউডও বলতে পারি, এনশিউড অনুসরণ করা, বা আমরা কমপ্লিটেডও বলতে পারি। তারা প্রত্যেকেই কিন্তু সম্পন্ন করেছিলেন, কি সম্পন্ন করেছিলেন, এডুকেশন অর্থাৎ শিক্ষাকে। আর নান অফ দেম ওয়্যার ইগনোরেন্ট কথার অর্থ হচ্ছে অজ্ঞ, বা যিনি কিনা আনএডুকেটেড, কি আনএডুকেটেড। নান অফ দেম ওয়্যার ইগনোরেন্ট, আনএডুকেটেড, বা আমরা বলতে পারি ইললিটারেট, বা আমরা বলতে পারি কি আনলার্নড। তো এই ওয়ার্ডগুলি অবশ্যই তোমরা লিখে নেবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ডগুলি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে লেখাপড়া মানুষের চক্ষু স্বরূপ, অর্থাৎ লেখাপড়া হচ্ছে মানুষের চোখের মতো বা চোখের ন্যায়। তো এডুকেশন এখানে হচ্ছে সাবজেক্ট, এডুকেশন ইজ এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, মেন ভার্বের কাজ করছে। তো এটাও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখবো, কারণ এটা একটা ন্যাচারাল ট্রুথ বা নর্মাল টকিংসের কথা বলা হচ্ছে। তো সেই কারণে কিন্তু এডুকেশন ইজ লাইক দ্য আইস, কি চোখের মতো, অফ এ হিউম্যান বিং, একজন সাধারণ মানুষ, বা অফ এ পার্সন বলতে পারি আমরা, একটা সাধারণ মানুষের চোখের মতো কিন্তু এডুকেশনটা। তা বা আমরা এইভাবে বলতে পারি যে এডুকেশন রিজেম্বলস, সাদৃশ্য হয় কিসের মতো, এডুকেশন রিজেম্বলস দ্য আইস অফ এ হিউম্যান বিং, অর্থাৎ মানুষের চোখের সাথে সাদৃশ্য করে। বা এডুকেশন ইজ আমরা বলতে পারি যে education is similar to education is similar to the eyes of a human being বা of a person, একজন মানুষের চোখের ন্যায় বা চোখের সমান। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো চলো দেখি পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে চক্ষুর সাহায্যে আমরা সকল জিনিস দেখিয়া ও চিনিয়া থাকি। তাহলে কি উইথ দ্য হেল্প অফ আর আইস, আমাদের চোখের সাহায্যে। তাহলে এটা আমরা রিমেনিংয়ের মধ্যে বা আদার্সের মধ্যে রাখছি, উইথ দ্য হেল্প অফ আর আইস, আমাদের চোখের সাহায্যে। তো এখানে চক্ষুর সাহায্যে বলতে চোখের সাহায্যে বোঝানো হচ্ছে। আর আমরা সকলে, এখানে সাবজেক্ট হচ্ছে উই, আমরা সকলে জিনিস দেখিয়া ও চিনিয়া থাকি। তাহলে উই সি আমরা দেখি, ভার্ব ওয়ান যেহেতু এটা প্লুরাল, উই সি অ্যান্ড রিকগনাইজ, এবং চেনা হচ্ছে চিনতে পারা যেটা, রিকগনাইজ এখানেও V1 ব্যবহার করা হয়েছে। আর কি এভরিথিং সমস্ত কিছুকে চিনিয়া থাকি কিসের সাহায্যে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি উই সি অ্যান্ড রিকগনাইজ এভরিথিং উইথ দ্য হেল্প অফ আওয়ার আইস, অথবা আমরা এইভাবে শুরু করতে পারি উইথ দ্য হেল্প অফ আওয়ার আইস উই সি অ্যান্ড রিকগনাইজ এভরিথিং। তো যেভাবে তোমাদের সুবিধা হবে সেইভাবে তোমরা লিখবে। তো এটাকে আমরা আবার অল্টারনেট লিখবো যে উইথ দ্য হেল্প অফ আওয়ার আইস, বা উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ আওয়ার আইস, বা উইথ দ্য এড অফ আওয়ার আইস, বা উইথ দ্য সাপোর্ট অফ আর আইস উই সি বলতে এখানে আমরা দেখতে পাই, বা উই অবজার্ভ বলতে পারি, উই কি অবজার্ভ, বা উই লুক আমরা দেখি, উই লুক, অ্যান্ড রিকগনাইজ বলতে এখানে চিনতে পারা, বা উই আইডেন্টিফাই বলতে পারি, উই আইডেন্টিফাই আমরা চিনতে পারি, বা উই পারসিভ অনুধাবন করতে পারি, বা উই আন্ডারস্ট্যান্ড আমরা বুঝতে পারি।
কি বুঝতে পারি? এভরিথিং, সমস্ত কিছু। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, লেখাপড়ার সাহায্যেও মানুষ তেমনই সকল জিনিস শিখিয়া থাকে। অর্থাৎ লেখাপড়ার সাহায্যে, এখানে লেখাপড়ার সাথে কিন্তু তুলনা করা হচ্ছে। অর্থাৎ লেখাপড়ার সাহায্যেও কিন্তু মানুষ তেমনই সকল জিনিস শিখিয়া থাকে, অর্থাৎ শিখতে পারে। তো ইন দ্য সেম ওয়ে, বা আমরা বলতে পারি একই রকমভাবে, বা ইন দ্য কি সেম ওয়ে, বা আমরা বলতে পারি সিমিলারলি একই রকমভাবে, বা ইন দ্য সেম ওয়ে কি থ্রু এডুকেশন, অর্থাৎ শিক্ষার মাধ্যমে এ পার্সন, এখানে হচ্ছে সাবজেক্ট, এ পার্সন কী করেন? লার্নস, অর্থাৎ শেখে। এ পার্সন লার্নস, এবার এখানে কিন্তু আমরা এস যুক্ত করেছি, কারণ কি এ পার্সন কিন্তু এখানে থার্ড পার্সন কি সিঙ্গুলার নাম্বার, এই কারণে কিন্তু আমরা লার্নস করেছি, লার্ন করিনি। এ পার্সন লার্নস, একজন ব্যক্তি শিখতে পারে এভরিথিং, সমস্ত কিছুই শিখতে পারে কি সে থ্রু এডুকেশন, শিক্ষার মাধ্যমে বা লেখাপড়ার সাহায্যে বলতে এখানে মাধ্যমে, ইন দ্য সেম ওয়ে, বা আমরা বলতে পারি সিমিলারলি, বা আর এখানে থ্রু এডুকেশন, বা আমরা বলতে পারি বাই লার্নিং এডুকেশন, বা আমরা বলতে পারি ভিয়া স্টাডি, অর্থাৎ পড়াশোনার মাধ্যমে। তো ইন দ্য সেম ওয়ে বা সিমিলারলি, বাই লার্নিং অথবা ভিয়া এডুকেশন বা ভিয়া স্টাডি, পার্সন লার্নস, একজন ব্যক্তি শিখতে পারে এভরিথিং, সমস্ত কিছু শিখিয়া থাকে বা শিখতে পারে বা শিখে থাকে। তো এইভাবে কিন্তু তোমরা লিখতে পারবে। চলো পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে, অন্ধের নিকট যেরূপ সমস্তই অন্ধকার। অর্থাৎ একজন অন্ধ ব্যক্তির কাছে যেমন সমস্ত কিছুই অন্ধকার মনে হয়, তো জাস্ট অ্যাজ, অর্থাৎ ঠিক যেমনটা, জাস্ট অ্যাজের অর্থ হলো কি ঠিক যেমনটা, বা আমরা বলতে পারি কি ইন দ্য সেম ওয়ে, তাহলে জাস্টিসকে আমরা বলতে পারি ইন দ্য সেম ওয়ে, ঠিক যেমনটা বা একই রকমভাবে। এভরিথিং ইজ ডার্কনেস, অর্থাৎ সমস্ত কিছুই অন্ধকারময়, টু এ ব্লাইন্ড পার্সন, একজন অন্ধ ব্যক্তির কাছে। তাহলে যেমনটা সমস্ত কিছু একজন অন্ধ ব্যক্তির কাছে কি হয়? ইজ ডার্কনেস, অর্থাৎ অন্ধকারময়, টু এ ব্লাইন্ড পার্সন, একজন ব্লাইন্ড পার্সনের কাছে বা একজন অন্ধ ব্যক্তির কাছে। বা আমরা বলতে পারি ইন দ্য সেম ওয়ে কি অল ইজ ডার্ক, কি অল ইজ ডার্ক। তো এখানে তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে স্যার অলের পরে তো আমরা জানি আর বসে, কিন্তু না, এখানে অল অ্যাজ এ হোল ব্যবহার করা হচ্ছে, কি অ্যাজ এ হোল, অর্থাৎ সমস্ত কিছু একজন অন্ধ ব্যক্তির কাছে কিন্তু কি হয়, সেটা হচ্ছে অন্ধ ব্যক্তির কাছে সেটা ডার্কনেস বা অন্ধকার মনে হয়, কারণ যেহেতু তিনি দেখতে পারেন না, রিকগনাইজ করতে পারেন না সেপারেটলি, তো তার কাছে অ্যাজ এ হোল সমস্ত কিছু কিন্তু অন্ধকার মনে হয়। তো ইন দ্য সেম ওয়ে অল ইজ ডার্ক টু এ ব্লাইন্ড পার্সন, বা একজন অন্ধ ব্যক্তির কাছে সমস্ত কিছু কি হয়? ব্লাইন্ড পার্সন, বা আমরা এটাকে বলতে পারি সাইটলেস পার্সন, বা আমরা বলতে পারি যে ইজ ডার্কনেস টু এ পার্সন হু ক্যান নট সি, যিনি দেখতে পারেন না তেমন ব্যক্তির কাছে সমস্ত কিছু অন্ধকারময় মনে হয়। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, মূর্খের নিকটও সেই রূপ। তাহলে ইট ইজ দ্য সেম, অর্থাৎ একই রকমভাবে ফর অ্যান ইগনোরেন্ট পার্সন, অর্থাৎ এটা একই রকম মনে হয়। তো ইট ইজ দ্য সেম মানে এটা একই রকম হয় ফর অ্যান ইগনোরেন্ট পার্সন, একজন অশিক্ষিত বা অজ্ঞ ব্যক্তির কাছে ঠিক একই রকম হয়। বা আমরা বলতে পারি যে ইট ইজ সিমিলার টু অ্যান আনএডুকেটেড পার্সনও বলতে পারি। It is similar to an uneducated person, বা আমরা বলতে পারি unlearned person, বা আমরা বলতে পারি an illiterate person। তো এগুলো অবশ্যই তোমরা লিখে নিও। চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, সে চক্ষু থাকলে অন্ধ, দো বা অ্যাজ ইফ, যদিও। তাহলে যদিও বা অ্যাজ ইফ, যদিও দে মে হ্যাভ আইস, যদিও তাদের চোখ থাকতে পারে। তো এখানে সম্ভাবনা অর্থাৎ পসিবিলিটির কথা কিন্তু বোঝানো হচ্ছে, এই কারণে কিন্তু আমরা মে হ্যাভ ব্যবহার করতে পারছি। দো, যদিও তাদের চক্ষু থাকে বা চক্ষু থাকতে পারে, দে আর স্টিল ব্লাইন্ড, তবুও তারা কি অন্ধ। তো অন্ধ বলতে এখানে কি ব্লাইন্ডের সাথে তুলনা করা হচ্ছে না, এখানে ব্লাইন্ড, এখানে কিন্তু ইগনোরেন্টের সাথে তুলনা করা হচ্ছে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, কারণ সে কোনো জিনিসই প্রকৃতভাবে বোঝে না বা জানে না। কারণ বিকজ সে, অর্থাৎ এখানে
সমস্ত ব্যক্তিদেরকে বোঝানো হচ্ছে, এই কারণে কিন্তু দে ব্যবহার করা হচ্ছে। দে সাবজেক্ট, দে ক্যান নট, অথবা তুমি এখানে হিও ব্যবহার করতে পারো, সে হি ক্যান নট ট্রুলি আন্ডারস্ট্যান্ড, কারণ সে প্রকৃতভাবেই কিছু জানে না, অর আন্ডারস্ট্যান্ড বোঝে না, অর নো জানে না এনিথিং, কোনো কিছুই সে ভালো করে জানে না, বোঝে না, সেই কারণেই কিন্তু তার কাছে সমস্ত কিছুটাই ব্লাইন্ডের মতো মনে হয়। তো আমরা বলতে পারি বিকজ দে অর হি ক্যান নট কি ট্রুলি, অর আমরা বলতে পারি জেনুইনলি অর্থাৎ নিশ্চিতভাবে, বা আমরা বলতে পারি অনেস্টলি অথবা কি আন্ডারস্ট্যান্ড মানে বোঝে না, বা আমরা বলতে পারি কম্প্রিহেন্ড, সেটা বোঝে না, অথবা গ্রাফস বলতে পারি, বা আমরা বলতে পারি ইন্টারপ্রিট, সেটা ভালোভাবে ব্যাখ্যা সহকারে বোঝে না, আর নো বা সেটা জানে না, অথবা রিয়ালাইজ সেটা বোঝে না। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে পাশে থাকো। আশা করি তোমাদের ইংলিশ যেখানে ডেসক্রিপশন বা ডেসক্রিপটিভ পেপার আছে, অর্থাৎ যেখানে ট্রান্সলেশন থাকবে, আশা করি তোমাদের ট্রান্সলেশনে ফুল মার্কসই পাবে। তো ধন্যবাদ, চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।